প্রেমিকাকে কালো জাদু করেছি আমি, তবে এর ফলাফল এত ভয়ানক হবে তা আমার ধারণার বাহিরে ছিল। কী বা করতাম? আমার 8 বছরের প্রেম সব ভুলে গিয়ে সে অন্য একটা পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি শুধু তাকে চেয়েছি। অনেক কষ্ট করে হলেও যখন ব্যর্থ হয়েছি আমি, তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল আমাকে। আজ থেকে 2 মাস আগের কথা। হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন সন্দেহ হয় আমার। ফোন বন্ধ, কলেজেও আসে না। বাধ্য হয়ে তার বান্ধবীর কাছে জিজ্ঞেস করেছি। নিপার বান্ধবী আমাকে জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশের বাইরে চলে গেছে। আমি রীতিমতো অবাক হলাম। আমাদের মাঝে ঝগড়াও হয় নাই, এইভাবে না জানিয়ে সে কিভাবে গেল? আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে, কিন্তু একটা কল তো করতে পারতো। নিজেকে অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়ি যাব আমি। স্কুল জীবন থেকে প্রেম আমাদের। আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি। আমি কলেজে ভর্তির জন্য ঢাকায় এসেছি, জেনে নিপাও ঢাকায় এসেছে। সব তো ঠিকঠাক ছিল, তবে নিপা এমন করার কারণ কি জানতে আমি সেদিন রাতেই গ্রামে রওনা করি। হঠাৎ বাড়িতে আসায় আম্মা আব্বাও অবাক হয়ে যান। আমি কাউকে কিছু না বলে সকাল সকাল নিপাদের বাড়ির দিকে রওনা করেছি। নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই আর দেখতে পাই একটি বিয়ের গেট। আমার স্থানে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধি করতে পারবে কতটা যন্ত্রণা এটিতে। তা একটি ছেলের চেয়ে বেশি কেউ জানবে না। নিপার কোনো ভাই বোন নেই। এই বাড়িতে যদি কোনো বিয়ে হয় তবে তা নিপারই হবে। আমি হতবাক হয়ে বাড়ির দিকে প্রবেশ করতেই যাচ্ছিলাম, কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেল উঠোনে। নিপা আমার হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির বাহিরে। আমি শুধু তাকে দেখছিলাম, আমাকে কিছু বলতেও দেয়নি। বাড়ির ভিতরে এনে নিপা আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে, শোনো রাফি, আমি তোমাকে না বলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো। আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও। আজ আমার গায়ে হলুদ, তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে। দয়া করে কোনো ঝামেলা করিও না, চলে যাও এখান থেকে। এসব কি বলছো নিপা? তোমার মাথা কি ঠিক আছে? 8 বছর ধরে ভালোবাসি তোমাকে, হুট করে তুমি বলছো সব ভুলে যাও, তাও এত সহজে? রাখো সব ভালোবাসা, তুমিই বলো কি আছে তোমার? এখনো অনার্সের ফাইনাল দাওনি, তবে তুমি চাকরি ধরবে আর কবে বিয়ে করবে? আমি হয়ে যাচ্ছি বুড়ি। আব্বু ছেলে দেখেছে, ছেলের বিদেশে বিজনেস আছে। বিয়ের পর আমাকেও নিয়ে যাবে সেখানে। প্লিজ দয়া করে আমার কেরিয়ার খারাপ করিও না, এমন ছেলে আমি কোনোদিন পাবো না। নিপা, তুমি কি সত্যি ঠিক আছো? আর আমি কি স্বপ্ন দেখছি? এসব তুমি নিজের মুখে আমাকে বলছো? কিভাবে নিপা? হ্যাঁ, সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমনি কেঁদেছি। নিপার পা ধরে অনুরোধ করেছি, নিপা আমাকে পাত্তাও দেয়নি। আমি বারবার নিপাকে বোঝাতে চেয়েছি, কিন্তু নিপা আমাকে তার ক্যারিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল। শেষে সে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে, শুরু করে আমার উপর চিৎকার চেঁচামেচি। নিপার চিৎকারে ওর বাবা, চাচাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে, আমাকে প্রচুর মারধর করে। কারো লাথি, কারো ঘুষি, নাক মুখ ফেটে রক্তাক্ত হই। কত শরীর নিয়ে ফিরতে হয়েছে বাড়িতে, যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছে। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। মানুষ কিভাবে মুহূর্তে তার রূপ বদলাতে পারে। গত 8 বছরে মনে হয়েছিল এই মেয়ে সবার থেকে আলাদা, ওর মতো কেউ হয় না। সবাই ছেড়ে চলে যায়, কিন্তু নিপা যাবে না। নিপার মতো কেউ আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না। সেই নিপা আজ আমার বুকে লাথি মেরে অন্যের বিছানায় যেতে প্রস্তুত। আমি কোনোভাবেই নিজেকে বুঝাতে পারছিলাম না, ও কি সত্যি আমার সেই নিপা যাকে আমি এত বছর ভালোবেসে এসেছি। আমার এই হাল দেখে গ্রামে থাকা আমার এক বন্ধু আমাকে সাপোর্ট করেছে। সে আমাকে বুঝায়, কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি। ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে, এটি করলে নাকি নিপা ফিরে আসবে। কোনোভাবে নিপা এলে যদি আমি তাকে বিয়ে করে ফেলি তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ওই সময়টাতে আমার কাছে আর কোনো পথ ছিল না। তবে রায়হান আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যায়নি। আমার বন্ধু নিজেই কালো জাদু নিয়ে কাজ করত। দুপুরেই আমাকে সে তার বাড়িতে নিয়ে যায়। ওর রুমে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বক্স বের করে। সেই বক্সে রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র। রায়হান বক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। যদিও আমি নিজের ইচ্ছাতে এসেছি, কিন্তু ভয় করছিল আমার।
রাগ বা ভালোবাসা অর্জনের ইচ্ছে আছে, তবে ভয়টা এখানে আসার পরে করছে আমার। এখন কোনো পথও নেই আমার কাছে। নিপাকে ছাড়া আমি একদিনও ভাবতে পারবো না। রায়হান দরজা জানালা বন্ধ করার পর রুমে 4টা মোমবাতি জ্বালায়। এক পাশে আমাকে বসায়, অন্য পাশে রায়হান বসে। বক্স থেকে বের করা কিছু সুতো রায়হান আমার হাতে বেঁধে দেয়। এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয়। এগুলো শেষ করে রায়হান আমাকে বলে, এই পানিগুলো নাপাক পানি, মানে মানুষের মূত্র। আর সুতোটা মৃত মানুষের হাড্ডিতে 21 বেঁধে নাপাক করা হয়েছে। এখন আমরা যে জিনকে ডাকবো সেই জিন নাপাক স্থান পছন্দ করে আর নাপাক মানুষের সাহায্য করে। আমি এখন মন্ত্র উচ্চারণ করব, আমার সাথে সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি। যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি। শুধুমাত্র একটা ইচ্ছে পূরণ করবে সে। এর বিনিময়ে যদি সে তোর কাছে কিছু চায় তুই সেটি দিতে রাজি হবি। আর যদি দিতে না চাস তাহলে বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস। এইটুকু বলে রায়হান একটা কিতাব হাতে নেয়। এরপর কিতাব দেখে দেখে কিছু মন্ত্র উচ্চারণ করে। মন্ত্রগুলো ছিল আরবিতে। সমস্যা হবে তাই আমি উল্লেখ করছি না। সে একটা শব্দ বলে, সাথে সাথে আমিও সেটি উচ্চারণ করি। এইভাবে কিছু সময় পার করার পর আমার চোখের সামনেই মোমবাতি নিভে যায়। দরজা জানালা বন্ধ থাকলেও বাহিরের আলো মোটামুটি রুমে ছিল। সেই আলোতে আমি রায়হানকে দেখতে পাচ্ছিলাম। রায়হান আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, বল তোর কোনো ইচ্ছা পূরণ করব কিনা আমি। আমার কাছে এইবার ব্যাপারটা হাস্যকর মনে হলো। কোনোভাবে এসব ভুয়া না তো? রায়হান কি আমাকে বোকা বানাচ্ছে? সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে নাকি? কিন্তু তবুও আমি আমার ইচ্ছার কথা বলি, ভুয়া হোক আর সঠিক, করতে যেহেতু এসেছি করেই ফেলি। আমি ভীতু স্বরে রায়হানকে বললাম, আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে। আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমার জন্য পাগল হয়ে যাক, আমার কাছে ছুটে আসুক। আমার আবদার শুনে রায়হান আবার গম্ভীর স্বরে বলে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে। কাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস? সত্যি বলতে তখনও আমার কাছে এটি মিথ্যে মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম, ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন। নিপার চাচাতো ভাইয়ের নাম নেওয়ার একটি বড় কারণ রয়েছে আমার। সকালে ওর চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে। আমার কান এখনো ব্যথা। এত জোরে থাপ্পড়ের আগে কেউ মারেনি আমাকে। সর্বশেষে সে আমার মাকে নিয়েও গালাগালি করেছে। রাগটা বাস্তবে হোক আর না হোক, তবে রায়হানের কথা অনুযায়ী ঝেড়ে দিলাম কিছুটা। আমার আবদার শেষে রায়হান আমাকে আবার বলে, আপনার চাওয়া খুব দ্রুত পূর্ণ হবে। এ বলে রায়হান সেখানেই জ্ঞান হারায়। আমার কাছে সব তামাশা মনে হলেও এইবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে। রায়হান যখন জ্ঞান হারিয়ে পড়ে যায় তখন রায়হানের শরীর থেকে একটা কালো ধোঁয়া উড়ে গেল। চোখের পলকে আমি সেই ছায়া দেখেছি। তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলো আপনা আপনি জ্বলে উঠেছে। অবিশ্বাস্য ঘটনা, এইটা তো সম্পূর্ণ অলৌকিক। তবে কি আমি সত্যিই কোনো জিনের সাথে কথা বলছিলাম? আমার এসব ভাবনার মাঝে রায়হান শোয়া থেকে উঠে। সে তার মাথাটা চেপে ধরে আছে। হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে। মাথা ধরে উঠে সে আমাকে বলে, শয়তান তোর দাসত্ব হয়েছে, এখন থেকে আর আমাকে লাগবে না। এনে কিতাবটা, যখনই তাকে দরকার পড়বে তখনই একা রুমে 4টা মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটা পড়বি। আর মনে রাখবি, তোকে নাপাক থাকতে হবে। প্রস্রাব করার পর কিছুটা হাতে নিয়ে তোর গায়ে ছিটাবি। কাজ শেষে আমার কিতাব আমাকে দিয়ে দিস। এতটুকু বলে রায়হান বাসা থেকে উঠে সামনে থাকা মোমবাতিগুলো এক এক করে সে বক্সে ঢুকায়। আমার হাতে সুতোটা নেয়নি। ওটা নাকি শয়তানকে ডাকার শক্তি। শয়তান যার তার ডাকে সাড়া দেয় না। এসব বিভিন্ন কথা বলতে বলতে রায়হান কুফরি করার সব জিনিস বক্সে ঢুকায়। বক্স খাটের নিচে রেখে বলে, যা বাসায় চলে যা, খুব শীঘ্রই নিপা তোর জীবনে আসবে। আর দাওয়াত দিতে যদি ভুলে যাস তো খবর আছে। রায়হানের কথা শুনে যেন আমার ভিতরে একটা খুশির ঢেউ জেগে উঠল। সত্যি তাহলে নিপা আমার জীবনে ফিরে আসবে? আমি আবার তাকে পাবো আমার প্রেমিকা হিসেবে। এইবার হয়তো বউ হিসেবে পাবো। এই পাওয়া চাওয়ার বিষয়বস্তু অনেকটা মর্মান্তিক। এ বুঝি হেলে যাচ্ছে, আবার এ বুঝি কিছুটা হারাচ্ছে। তবে যত কিছুই ভাবি, রায়হান আমাকে একটা পথ দেখিয়েছে। এটি আমার অনেক কিছু। খুশিতে আমি রায়হানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। রায়হানকে বিদায় দিয়ে যখন নিজের বাড়িতে এলাম, আমার মা বাবা আমাকে দেখে কান্না আরম্ভ করেছে। আমি কোনোভাবে তাদের সান্ত্বনা দিয়েছি, কিন্তু সান্ত্বনাটা তখন আমার দরকার ছিল। আমার বাবা বললেন, কার জন্য শুধু শুধু মার খেতে গেলি?
তোকে পাঠিয়ে দেওয়ার পর নিপার বাবা তাড়াহুড়ো করে তখনই নিপাকে বিয়ে দিয়ে দেয়। তুই নাকি বিয়েতে ঝামেলা করবি সেটি নিপা বলেছে সবাইকে, তাই ওর বাবা দ্রুত সব আয়োজন করে বিয়ে সারায়। বাবার মুখে সংবাদটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ার অবস্থা। এটি কিভাবে সম্ভব? এইটাও কি আমি ঠিক শুনছি? মাথায় কারো হাত বোলানোর স্পর্শে চোখ খুলে আমি বিছানায় শুয়ে আছি। পাশে মা, বাবা আর ছোট ভাই দাঁড়িয়ে আছে। ছোট বোন পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি কিছুক্ষণ কিছু বুঝতে না পারলেও মনে পড়ে গিয়েছে নিপার কথা। নিপার তো বিয়ে হয়ে গেছে। লাফ মেরে উঠে ফোনে সময় দেখি রাত 10:38। হায় খোদা, আমার সব শেষ হয়ে যাচ্ছে। দিক বেদিকে হয়ে আমার বিছানা থেকে দৌড়ে নেমে যাই। ছোট ভাই সাকিবকে বললাম বাইক বের করার জন্য, যদিও আমার কোনো বাইক নেই। ছোট ভাইয়ের বাইক নিয়ে বের হয়েছি নিপার শ্বশুর বাড়ি। আমার হাতে একটা বড় লোহা। আজ নিপাকে নিজের হাতে খুন করার ভূত চাপে আমার মাথায়। জানি আমি আপনারা এখন আমাকে পাগল ভাবছেন, তবে বাস্তবতা অনেক ভিন্ন। এই পরিস্থিতিতে যে কোনো ছেলের মস্তিষ্ক ভুল সঠিক দেখায় না, কিন্তু এখন আমি নিজের পাগলামির জন্য শর্মিন্দা হচ্ছি। তবে এই সময়ে এই সেন্সটা আমার ছিল না বললেই চলে। আমি বের হতে হতে এলাকা থেকে আরও 13 জন বন্ধুকে কল করেছি। ওরাও বাইক নিয়ে সামনের বাজারে অপেক্ষা করছে। বাজারের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। ওদের কারো হাতে ছুরি, কারো হাতে পিস্তলও রয়েছে। আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েই বের হয়েছি। নিপা অন্যের খাটে যাওয়ার আগে আমার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। প্রায় 1.5 ঘন্টা অতিক্রম করার পর নিপা শ্বশুরবাড়ি পৌঁছাই আমরা। বাইক থেকে নেমেই প্রথমেই যাকে পেয়েছি তাকে আঘাত করে যাচ্ছি। পিস্তল নেওয়ার উদ্দেশ্য শুধুমাত্র ভয় দেখানো। আঘাত করছিলাম লোহা, SS5 এসব দিয়ে। আমি আর আমার ভাই সহ 4 জন বাড়ির ভিতরে ঢুকে যাই। বাসর ঘর সাজানো রুমের সামনে ফুলে ভরা। দৌড়ে গিয়ে দরজায় লাথি মেরে ভেঙে ফেলেছিলাম। হয়তো এই রাগ মাথায় না থাকলে সারাদিন লাথি মেরেও দরজা ভাঙতে পারতাম না। তবে ওই সময়টাতে কিভাবে ভেঙে ফেলেছি তা এখনো আমি বুঝতে পারছি না। আবার হতে পারে দরজা আগে থেকেই দুর্বল ছিল। তবে রুমে ঢোকার পর যা আমি দেখলাম তা দেখে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করছিল। নিপার স্বামী শর্ট প্যান্ট ঠিক করে যাচ্ছে আর নিপা পেটিকোট পরতেছে, তবে হাঁটু অবধি পরেছে মাত্র, পুরোপুরি পরেনি। আমার স্থানে আপনি থাকলে কি করতেন? তার মানে এতক্ষণে নিপা তার সতীত্ব শেষ করে দিয়েছে। গত 8 বছরে যে মেয়েটার প্রাইভেট প্লেস আমি দেখার চেষ্টাও করিনি, একেবারে বিয়ের জন্য যত্ন করে রেখেছিলাম, সে মেয়েটা আজ অন্য পুরুষের সাথে এইভাবে। আমি এই অনুভূতি প্রকাশ করতে পারবো না, তবুও যা পারবো বলছি। নিপাকে এই অবস্থায় পেয়ে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। বুকের ঠিক বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করছিলাম। এতদিন মুভি বা গানে শুনতাম, কবিদের কবিতাতেও শুনতাম, নারীর কষ্টে বুকের বাম পাশের ব্যথাটা সত্যিই সহ্য করার মতো নয়। আমার হাতে থাকা লোহা দিয়ে মন চাচ্ছিল নিজের বুকটাকেই ছিদ্র করে ফেলি। চোখটা ভিজে এসেছে আমার, হাত পা কাঁপতে থাকায় দাঁড়িয়ে থাকার শক্তি পাইনি। আমি সেখানেই বসে পড়েছিলাম। বসে শুধু ভেজা চোখে নিপার দিকে তাকিয়ে আসি। মানুষ এইভাবেও রূপ বদলাতে পারে কিভাবে? এদিকে বাড়িতে হামলা করায় নিপার স্বামীর পরিবার থানায় কল দেয়। থানা বেশি দূরে ছিল না, হেঁটে গেলে 7 মিনিটের রাস্তা। পুলিশ চলে আসে বাড়িতে। আমার সাথীদের অনেকে পুলিশ দেখে পালায়, আমার ভাইও পালিয়ে যায়। শুধু আটকা পড়েছিলাম আমি সহ 3 জন। যখন পুলিশ আমাকে নিয়ে যাচ্ছিল তখনও আমি নিপার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আপনি বিশ্বাস করবেন না, এই সময়ে আমার সত্যিই বুকটা চিনচিন করে যাচ্ছিল। আমার ভিতরে কেউ চিৎকার দিয়ে কান্না করছে, তবে উপরে আমি একদম শান্ত বসা ছিলাম, তাই দাঁড়াতে পারিনি। পুলিশ আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এতে আমার একটা স্যান্ডেল ওদের বাড়িতেই থেকে যায়। 5 দিন পর আমি ছাড়া পেয়েছি জেল থেকে। কিভাবে বাবা মা আমাকে বের করেছিল আমি জানি না। কোনো উকিল ধরেছে আর কি জবাব দিয়েছে, হয়তো কিছু টাকাও জরিমানা করেছে, কিন্তু আমার কোনো হদিস ছিল না। জেলে এই 5 দিন আমি পানি ছাড়া কিছুই খাইনি। বাসায় যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আমাকে, আমি কারোর সাথে 2-4টা কথাও বলিনি। কি বলবো? আমার কথা বলাটাও এখন যুদ্ধের সমান। বাসায় এসে নিজের রুমে গিয়েছিলাম। এরপর দরজা বন্ধ করে আমি ইচ্ছে মতো চিৎকার দিয়েছি। আমার একটি চিৎকারে নিপার সাথে কাটানো 8 বছরকে দেখতে পাচ্ছিলাম। মনের সব কষ্ট আজ উড়াতে চাচ্ছি। আমি জানি লোকে আমাকে পাগল ভাবছে, কিন্তু আমি এটাও জানি এই চিৎকার তারাও দিত যদি তাদের সাথে আমার মতো কিছুটা ঘটতো।
আমার দিনটা পুরো একঘেয়ে হয়ে গিয়েছে। একা সারা দিন রুমে বসে পাগল হচ্ছিলাম আমি। 15 দিন পর, অর্থাৎ নিপার বিয়ের আজ 20 দিন, আমার ছোট ভাই খবর পেয়েছে একটা। সে দৌড়ে এসে আমাকে বলে, ভাইয়া, নিপার জামাই নিপাকে ডিভোর্স দিয়ে দিছে, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। ছোট ভাইয়ের মুখে কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম। আমি বুঝতেও পারছিলাম না আমি কোন রিয়াকশন দিব। হতবাক হয়ে আমি জানতে চাইলাম ঘটনার মূল কারণ, কিন্তু ছোট ভাই কোনো উত্তর দিতে পারেনি। সে শুধু ছাড়াছাড়ির খবরটাই পেয়েছে। আমি রুম থেকে উঠে বের হতে যাচ্ছিলাম, তখন আমার বাবা বলে, যে মেয়েটার জন্য আজ তোর এই হাল হয়েছে, সেই মেয়েটির জন্য তুই এখনো ছুটে যাচ্ছিস। আমার সম্মানের কথা একটা বারেরও ভাবলি না? আমার কোনো মূল্য নেই তোর কাছে? মানুষ আমাকে বাজারে ছিছি করে যাচ্ছে। আমাদের কথা বাদ দে, অন্তত তোর লজ্জাবোধ হওয়া উচিত। এত অবিচার অপমান করার পরেও তুই ছোট লোকই কেন করছিস বাবা? সেই দিন আব্বুর কথায় আমার পা আটকে যায়। আর যাইনি আমি। কার জন্যেও বা যাব? যে আমাকে রেখে অন্য একটা পুরুষের বিছানায় গেছে তার জন্য? তবে ছাড়াছাড়ির কারণটা আমার জানতে ইচ্ছে হয়েছিল। বাবার কথায় সেটাও আর জানতে চাইলাম না। সোজা নিজের রুমে এসে পড়েছিলাম। যদি ঘটনা এইভাবেই শেষ হয়ে যেত তবে হয়তো ঠিক ছিল। ঘটনা যেন মাত্র শুরু হয়েছে। 23 দিনের মাথায় ঘটে এক দুর্কল্পনা ঘটনা। সকাল ভোরে আচমকা আমার ঘুম ভেঙে যায়। বাইরে আলো পড়েছে বোঝা যাচ্ছে, কিন্তু বাড়ির সবাই ঘুম। আমার বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা উঠেছে। টেবিল থেকে পানির জগ নিয়ে আমি পানি খেতে চাই, কিন্তু জগে পানি না থাকায় জগ নিয়ে হাঁটা ধরি কলপাড়ের দিকে। যখনই আমি দরজা খুলে বের হলাম, দেখতে পাই আমাদের উঠোনে নিপা দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। নিপার এই হাল কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। না, শুধু কালো দাগ না, যেন কেউ কালি মেখে দিয়েছে। চেহারা শুকিয়ে পুরো শুটকি হয়ে গেছে। গালের মাংস ঢুকে গিয়ে হাড্ডি সব ভাসা দিয়েছে। শুধু তাই নয়, ওর হাত পা এত চিকন হয়েছে যা কল্পনাও করা যায় না। এ নিয়ে আমি নিপার 3টি রূপ দেখলাম। একটা প্রেমের সময়, একটা তার বিয়ের সময়, আর একটা এখন। এত রোগা কিভাবে হলো মেয়েটি? হাত থেকে আমার জগ পড়ে যায়। সেই জগের শব্দে হয়তো আবার ঘুম ভেঙে গেছে। বাবা রুম থেকে বেরিয়ে এসে দাঁড়ায় আমার পাশে, কিন্তু সামনে নিপাকে দেখতে পেয়ে বেশ রেগে যায়। দরজার সামনে পড়ে থাকা লাঠি হাতে নিয়ে বাবা নিপার দিকে তেড়ে যাচ্ছিলেন। আমার কিছু বুঝে ওঠার আগেই বাবা তেড়ে গিয়ে নিপার পায়ে লাঠির আঘাত করে। নিপা লাঠির বাড়ি খেয়েও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি ওর দিকেই তাকিয়েছিলাম। বাবা নিপাকে কড়া স্বরে বলে, আমার ছেলের জীবন নষ্ট করে তুই আবার কেন আসলি? তোর বিদেশি জামাই নিয়ে খুশি ছিলি তো? আবার তোকে ছেড়ে দিল কেন? চরিত্রহীন মেয়ে, বের হো আমার বাড়ি থেকে। কথাটা বলে বাবা নিপার ঘাড় ধরে ধাক্কাতে শুরু করে। আমি তাকিয়ে হতভম্ব হয়ে শুধু দেখছিলাম। বাবা নিপার ঘাড় ধরে বাড়ি থেকে অনেক দূর নিয়ে যায়, এরপর ছেড়ে চলে আসে। কিছুক্ষণ পর নিপার পরিবারও সেখানে এসেছিল। তারা নিপাকে মারধর করে নিয়ে যায় বাড়িতে। আপনারা হয়তো ভাবছেন এটা আমরা অন্যায় করেছি, একটা রোগা অসহায় মেয়েকে এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি। ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলবো, আপনার ভালোবাসার মানুষ একটা অন্য পুরুষের বিছানায় যদি যায়, তার সাথে কয়েকদিন সংসার করে সতীত্ব দিয়ে দেয়, আপনি মেনে নেবেন? একটা মেয়ে যত কালো হোক, ওই মেয়ের সতীত্ব যদি প্রিয় মানুষ না পায়, তবে এটির চেয়ে বড় যন্ত্রণা পুরুষ মানুষের নেই। বাড়িতে আমার দিন কেটে যায় আরও কয়েকদিন। 28 দিনের মাথায় খবর আসে নিপার চাচাতো ভাই মৃত্যুবরণ করেছে। এই সময় আমি জানতে পারি গত 28 দিন কি হয়েছিল তাদের সাথে। যেহেতু আমরা মুসলিম, অবশ্যই একজনের জানাজায় যুক্ত হতে দ্বিধাবোধ করি না। আর সত্যি বলতে, ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে তখন আমার মাথায় কিছুই নেই। শুরুর দিন যে আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম সেটি এক প্রকার ভুলেই গিয়েছিলাম আমি। ওর চাচাতো ভাই আমাকে মারধর করলেও মৃত্যুতে জানাজায় না গেলে বেয়াদবি হবে, তাই আমার ছোট ভাই আর আমি বাইক নিয়ে তার জানাজায় যাই। জানাজা শেষ করে যখন শেষবার ওর চেহারা দেখি, আমার মাথায় বাজ ভেঙে পড়ে। এত কুৎসিত চেহারা কারো কিভাবে হয়? এই ছেলেকে 28 দিন আগে আমি অনেক স্মার্ট দেখেছিলাম। গাল ভর্তি মাংস আর ফর্সা স্বাস্থ্যের মালিক ছিল সে, অথচ এখন থেকে 28 বছরের একজন বুড়োর মতো লাগছে। গালে মাংস নেই বললেই চলে। কঙ্কাল চিনেন তো? একদম সেই রকম, পুরোপুরি কঙ্কালের মতো তার চেহারা। কালো হয়ে আছে পুরো চেহারা। চোখ দুটি এত ভিতরে ঢুকে গেছে যেন আঙ্গুল দিয়েও স্পর্শ করা কঠিন হবে। তার মধ্যে চোখের চারপাশে কালো দাগ তো আছেই। ওর চেহারা দেখেই আমার মনে পড়ে ব্ল্যাক ম্যাজিকের কথা।
তার মানে আমার ব্ল্যাক ম্যাজিক কাজ করতেছে। ওর মৃত্যু কি আমার জন্যই হয়েছে? আমি ভয় পেয়ে যাই, রাগের মাথায় কি না কি করেছি, কিন্তু এসব তো আমি চাই না। না, আমি তো চেয়েছিলাম, কিন্তু এখন সহ্য করতে পারছি না কেন? আর সে কি আমার জন্যই মরেছে? সত্য তো নাও হতে পারে। কোনোভাবে আমি সেখান থেকে বাইরে আসি। জানা যায় এলাকার আরও অনেক মানুষ জড়ো হয়। সেখানে আমার এক বন্ধুও আছে। ছোট ভাইকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি বন্ধু রিফাতকে নিয়ে বাজারে আসি। চায়ের আড্ডা দেওয়ার নাম করে জানতে চাই নিপার চাচাতো ভাই কিভাবে মরেছে। তখন রিফাতের মুখে যা শুনলাম তাতে আমার দুনিয়া যেন পুরোটা ঘুরছিল। রিফাত যেভাবে বলেছে আমি সেইভাবে বলতেছি। নিপার বিয়ে যেদিন হয়েছে, মানে তুই যেদিন জেলে গিয়েছিলি, সেদিন রাতে নিপার চাচাতো ভাই প্রচণ্ড বমি করে। রাতে তাকে হসপিটালে আনা হয়, কিন্তু লাভ হয় নাই। কিছুক্ষণ পর পর বমি করেই যাচ্ছিল সে। ডাক্তার তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তখনকার মতো কেটে পড়েন। সেদিন রাতে বাড়িতে আসার পর রিফাত অস্বাভাবিক আচরণ করে। বারান্দায় যেয়ে নিজে নিজে কি যেন বলে যাচ্ছিল। ওর পরিবার কিছু জিজ্ঞেস করলে সে শুনেও না শোনার ভান করে, মানে কেমন একটা ঘরে ঢুকে গেছে সে। আবার পরের দিন সকালে সে নিজের হাত নিজে কামড়াতে শুরু করছিল। রক্তাক্ত অবস্থায় তাকে নেওয়া হয়েছে হসপিটালে 2 দিন রেখে আবার যখন বাড়ি নিয়ে আসে তখন আবার পাগলামি শুরু করে। কাকে যেন দেখে সে, আবার বাতাসে তাকিয়ে চিৎকার দিয়ে বলে, কে আপনি? কেন আসেন? আমি কি ক্ষতি করেছি? এসব বলায় ওর পরিবার বুঝে যায় সে জিন ভূতের কবলে পড়েছে। এতটুকু বলে রিফাত চায়ের কাপে চুমুক দেয়। আমি এক মনে ওর কথা শুনে যাচ্ছিলাম। রিফাত আবার বলতে শুরু করে, গ্রামের হুজুরকে নিয়ে আসা হয়েছিল। তিনি নিপার চাচার বাসায় পা রাখার সাথে সাথে নিপার চাচাতো ভাই জোরে জোরে চিৎকার দিতে শুরু করে আর ইচ্ছে মতো ইমাম সাহেবকে গালাগালি করে যাচ্ছিল। যদি বুঝাতে যাই ইমাম সাহেবের মা নিয়ে সে গালাগালি শুরু করে। ইমাম সাহেব বাসার ভিতরে এসে কি কি করেছিল তা আমরা বলতে পারবো না, তবে ভিতরে আমরা নিপার চাচাতো ভাইয়ের প্রকাণ্ড চিৎকার শুনতেছিলাম। কিছুক্ষণ সেই ইমাম সাহেবকে গালি দিচ্ছিল, আবার কিছুক্ষণ যন্ত্রণার চিৎকার দিচ্ছিল। প্রায় আধা ঘন্টা রুকাইয়ার কাজ শেষ করে ইমাম সাহেব বাসা থেকে বের হয়। নিপার চাচার উদ্দেশ্যে ইমাম সাহেব বলেন, আপনাদের ছেলেকেও কালো জাদু করেছে। কে করেছে তা বলতে পারবো না, তবে খুবই মারাত্মক জাদু করা হয়েছে। আপনারা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান। ইমাম সাহেবের কথা মতো নিপার চাচা কবিরাজদের খোঁজ লাগান। ততদিনে নিপার চাচাতো ভাইয়ের পাগলামি অনেকটা বেড়ে যায়। একদিন তাদের বাড়িতে চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে যাই। গিয়ে দেখতে পাই একটা কবিরাজ সেখানে আছে, অর্থাৎ নিপার চাচা কবিরাজ নিয়ে এসেছে। তাই নিপার চাচাতো ভাই চিৎকার দিচ্ছে। আমাদের সামনেই কবিরাজ কিছু গোলাপ জল নিপার চাচাতো ভাইয়ের গায়ে ছিটায়। এরপর আগরবাতি জ্বালিয়ে তিনি কি কি যেন পরে। এদিকে নিপার চাচাতো ভাই বিছানায় ছটফট করছিল অনেকক্ষণ এইভাবে কেটে যাবার পর নিপার চাচাতো ভাই বমি করে দেয়। তখন একটি অলৌকিক দৃশ্য দেখতে পাই আমরা। নিপার চাচাতো ভাইয়ের মুখ থেকে একটা ভাজা ইঁদুর বের হয়। ভাজা বলতে তেলে একটা ইঁদুরকে ভাজা হলে যেমন হবে ঠিক তেমনি এই দৃশ্য দেখে যেন আমারই বমি বের হতে যাচ্ছে। ধীরে ধীরে মোট 2টা ভাজা ইঁদুর বমির সাথে বের হয় ওর। তারপর সে শান্ত হয়ে যায়। এতটুকু বলে রিফাত একটু ব্রেক নেয়। আমি বুঝতে পারছিলাম ওর এখনো পেটে গুড়গুড় করছে। কিছুক্ষণ পর চুপ থেকে রিফাত আবার বলতে শুরু করে, সেদিন রাতে নিপার চাচাতো ভাই ভালো হয়ে যায়। কবিরাজ তার টাকা নিয়ে চলেও যায়। যাবার সময় বলে নিপার চাচাতো ভাইকে কেউ বান মেরেছে। কে মেরেছে তা কবিরাজ পরের দিন এসে বলবে। আপাতত রোগী সুস্থ, এইটুকু বলে তিনি চলে যান। আমরাও যে যার মতো চলে আসি, কিন্তু আমাদেরও জানতে ইচ্ছে হয় কে মেরেছিল বান। বিকেলে আমার মা ওদের বাড়ি থেকে আসে। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম কবিরাজ কিছু জানিয়েছে কিনা। মা আমার কথায় উত্তর দেয় না। কবিরাজের ফোন নাকি সকাল থেকে বন্ধ। দুপুরে খবর পেয়েছে কবিরাজের মেয়ে মারা গেছে, আর কবিরাজ কল দিয়ে বলেছে সে এই কাজ করতে চায় না। এতটুকু শুনে আমারও অনেক খারাপ লেগেছে। মাঝপথে কবিরাজ চলে গেল কেন, এইটা সবার কাছেই রহস্যের মতো। নিপার চাচাতো ভাইও যেহেতু সুস্থ হয়ে গেছে, তাই এই ব্যাপারেও কেউ মাথা ঘামায়নি। কিন্তু নিপার চাচাতো ভাই দিন দিন শুকাতে শুরু করে। গালের মাংস ভিতরে ঢুকতে থাকে, চোখও ভিতরের দিকে
দিকে চলে যেতে থাকে। চোখের চারপাশে কালো দাগ পড়ে, চুল উঠে যেতে থাকে। এর মধ্যে আবার নিপার স্বামী নিপাকে তালাক দেয়, নিপাকে বাড়ি রেখে যায়। নিপার চেহারাও একই রকম ছিল, অর্থাৎ নিপার চাচাতো ভাইয়ের মতো। চোখের নিচে কালো দাগ আর গালের মাংস ঢুকতে থাকলো। কিন্তু নিপার চেহারা না বদলেও নিপার চাচাতো ভাইয়ের চেহারা প্রচুর কুৎসিত হতে থাকে। তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল, নিঃশ্বাস নিচ্ছিল যেন অনেক কষ্টে। একটা বৃদ্ধ মানুষের রূপে চলে যাচ্ছিল সে। নিপার চাচা অনেক ডাক্তার দেখায়, কিন্তু কোনো লাভ হয় নাই। এই যন্ত্রণা পেতে পেতে আস্তার মৃত্যু হলো। রিফাতের মুখে সবটা শুনে আমি পুরোপুরি হতভম্ব হয়ে যাই। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সেদিন নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিলাম না। এতটা অসহায় হয়ে পড়ে গিয়েছিলাম আমি, যা মুখে বলার মতো নয়। চায়ের দোকানে বিল পরিশোধ করে সেদিন আমি বাড়িতে চলে আসি। আমার তো বুঝতে বাকি রইল না এই সবটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো এতটা ভয়ঙ্কর চাইনি নিপার সংসার হোক, আবার তা ভেঙে যাক। এত কিছু আমার মনেও ছিল না। নিপা আমার কাছে ফিরে এসেছে, ঠিক আছে, আমি মেনে নিতাম। তবে তার তো সতীত্ব হারিয়েছে, আর সে নিজের ইচ্ছেতে তো আসেনি। আমি তাকে কালো জাদু করে এনেছি। এখানে এখন সম্পূর্ণ দোষ আমাকে দিচ্ছি। এত বড় ভুল আমি কিভাবে করলাম? আমার মনে হলো ব্যাপারটা আমার বাবাকে শেয়ার করব, কিন্তু বাবা এটি মানবেন না আমি জানি। আর যাই হোক, আমার বাবা অন্যায়কে কখনো মূল্যায়ন করেনি। আমাকে তো মারবেই, সাথে বাসা থেকেও বের করে দিবে। উপায় না পেয়ে আমি বাড়িতে চলে যাই, সেই কিতাবটা খুঁজতে থাকি। তবে এখানেও আমার মাত্র মনে পড়েছে ওই কিতাব সেদিন আমার রুমে রাখিনি আমি। নিপার যন্ত্রণা নিয়ে এসে কিতাবটা কোথায় রেখেছিলাম তা মনেও নেই। আম্মাকে জিজ্ঞাসা করার পর আম্মা আমাকে কিতাবটা বের করে দিয়ে বলে, সেদিন হতাশ হয়ে বাড়িতে এসেছিলি, বইটা মাটিতে রেখেই চলে গিয়েছিলি। হয়তো তোর কলেজের কোনো বই হবে, তাই আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। আম্মা বুঝতে পারেনি ভেবে আমি কিছুটা খুশি হই। আম্মার থেকে কিতাব নিয়ে চলে আসি রুমের মধ্যে। দোকান থেকেও 4টা মোমবাতি এনে আমি সেই শয়তানটাকে ডাকতে থাকি। বন্ধু যেভাবে দেখিয়েছিল ঠিক সেইভাবে 4টা মোমবাতি জ্বালাই। এরপর গান আপাক করে কিতাবটা পড়তে থাকি। বাংলায় লেখা থাকলেও উচ্চারণ অনেকটা আরবি শব্দের মতো। অনেকক্ষণ পাঠ করার পর আমি দেখতে পাই মোমবাতি নিভে গেছে। বুঝে যাই কাজ হয়েছে। আর যেহেতু রাত ছিল, তাই পুরো রুম ছিল অন্ধকার। অন্ধকারের মধ্যেই কারো কণ্ঠস্বর আমার কানে এসে লাগে। কথোপকথনগুলো ছিল এমন, আপনি আমাকে ডেকেছেন মালিক? হ্যাঁ, আপনি কি সে যাকে দিয়ে আমি ব্ল্যাক ম্যাজিক করিয়েছিলাম? জি মালিক, আমি আপনার দাস বলছিলাম। আমি চাই এই জাদু কেটে দিতে। নিপা তার শ্বশুর বাড়িতে ফিরে যাক, আর তার স্বামীও সব মেনে নিবে। ঠিক আছে মালিক, আপনার হুকুম আমি পালন করব, কিন্তু এর বিনিময়ে আপনি কার জীবন দিতে চান? এই লাইনটা শুনে আমার মাথায় বাজ ভেঙে পড়ে। অর্থাৎ আমাকে আরও একটা বলি দিতে হবে। একজনের মৃত্যুর বিবরণ শুনেই আমার গায়ে কাটা দিয়েছে, আরও কাউকে আমি কিভাবে এই যন্ত্রণা দিব? আমি থতমত খেয়ে বললাম, কারো জীবন দেওয়া ছাড়া কাজ করবেন না আপনি? মালিক, আপনার সব হুকুমেই আমাকে কারো প্রাণ উপহার দিতে হবে। যদি আমি কোনো পশু পাখির জীবন উপহার দিই, নেবেন কি আপনি? এইটুকু বলার পর মোমবাতি আবার জ্বলে ওঠে। আমি অবাক হই অনেকটা। আমাকে উত্তর না দিয়ে সে চলে গেল। কোথাও ভুল করিনি তো আমি? প্রথমবারে যখন করেছিলাম তখন তো এইভাবে চলে যায়নি। আমি কিতাব সামনে রেখে আবার পড়তে শুরু করি। তাকে আবার ডাকি। অনেকক্ষণ পর মোমবাতি যায় নিভে। আবার আমি শুনতে পাই, আমাকে ডেকেছেন মালিক? উত্তর না দিয়ে চলে গেছেন কেন আপনি? আপনি আমাকে আমার উপহার দিতে মানা করেছেন, তাই আপনার উপর আক্রমণ করার আগে চলে গিয়েছি। আপনি আবার মালিক হন। ঠিক আছে, আমি একটা জীবন দিচ্ছি আপনাকে। এই গ্রামের সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ লোকটা জীবন নিয়ে নিন, যে অন্যকে অত্যাচার করে অনেক, মানে সবচেয়ে খারাপ ব্যক্তি যে আছে, তার জীবন নিয়ে নিন। ঠিক আছে মালিক, আপনার কাজ হয়ে যাবে। ভাইয়া, হয়তো এটুকু পরে আপনার লিসেনার্সরা এবং আপনার কাছেও ব্যাপারটা গুজব লাগতে পারে। হয়তো আপনি আর আপনার লিসেনার্সরা ভাববে এটি সম্পূর্ণ বানোয়াট কোনো কাহিনী, কিন্তু সত্যি করে বলছি, এসবই হয়েছে আমার সাথে। হয়তো আমার সাথে এমন না হলে আমিও বিশ্বাস করতাম না। সেখানে আপনার লিসেনার্সরাও তো সে বিশ্বাস করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার লিসেনার্সদের মধ্যে যারা আছেন, অর্থাৎ ভূধমিমের সকল মেম্বারকে আমি প্রশ্ন করে দিচ্ছি, আপনাদের মধ্যে যারা ব্ল্যাক ম্যাজিক করেছেন কিংবা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন, তারা অন্তত বলবেন আমি যা যা বলেছি এসবে কোনো মিথ্যা আছে কিনা। আমি জানি যাদের সাথে হয় তারাই জানে এর ভয়াবহতা। 1 মাস 4 দিনের মাথায় ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা।
আমার ছোট ভাইয়ের আচরণ খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। আমরা খেয়াল করেছি আমার ছোট ভাই সেসব পাগলামি শুরু করেছে, যা নিপার চাচাতো ভাই করত। সবটা নিজের চোখে দেখে আমি বুঝতে বাকি রইনি এসব কেন হচ্ছে। যেহেতু আমি কলেজে পড়ি, তাই এলাকায় ছোট ভাইয়ের ব্যাপারে তেমন একটা খবর রাখিনি, কিন্তু ছোট ভাইয়ের ব্যবহার দেখে যখন খোঁজ লাগাই তখন জানতে পারি আমার ভাই এলাকায় রাজনৈতিক দলে আছে, নেতাদের সাথে থেকে অনেক অসহায় মানুষের ক্ষতি করেছে। ছোট ভাইয়ের কিছু বন্ধু বান্ধব থেকে এইটাও জানতে পারি আমার ভাই স্কুলের অনেক মেয়ের সাথে জোরপূর্বক সহবাস করেছে। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমার ছোট ভাই এত বাজে কাজের সাথে লিপ্ত ছিল। কিন্তু এই মুহূর্তে ওসব ভাববার সময় কোথায়? ভাই তো আমারই, বোঝানো তো যেত। এখন তো আমি নিজেই ওর উপর ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছি। বিশ্বাস করবেন কিনা জানি না, 1 মাস 7 দিনের মাথাতেই আমার ছোট ভাই মারা যায়। ছোট ভাইয়ের মৃত্যুর আগে আমি বহুবার সেই শয়তানকে ডেকেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। যে বন্ধু আমাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছে তার কাছেও শেয়ার করেছিলাম। সে আমাকে জানায় শয়তানের কাজ শেষ না হওয়া অবধি সে আসবে না। ভাইয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমি কিভাবে যেন করে ফেলেছিলাম তা নিজেও টের পাচ্ছিলাম না। ছোট ভাইও একই রকম মৃত্যু পায়, চেহারা হয় কুৎসিত নিপার চাচাতো ভাইয়ের মতো। যদি সব কিছু এখানেই শেষ হয়ে যেত, হয়তো এ অবধি এসে ঘটনার ইতি টেনে দিতাম, কিন্তু ইতি এখানেও হয়নি। আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরও ভুল করে যাচ্ছিলাম, বুঝেননি বলছি। ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সেদিন জানাজা শেষ করে রাতের বাসেই আমি ঢাকা চলে যাই। ভেবেছি চলে গেলে এই সমস্যা দূর হবে। গ্রামে আসাটাই আমার জন্য বোকামি হয়েছে। নিপাকে তো পাইনি, সাথে আরও 2টা মানুষের খুনি হয়ে গেলাম আমি। এর মধ্যে একজন আমার ছোট ভাই। তখন আমার মনে অবস্থা কেমন ছিল তা নিশ্চয়ই সবাই ধারণা করতে পারবেন। একরাশ হতাশা নিয়ে রাতের বাসে চলে যাই ঢাকাতে। গভীর রাতে উঠি নিজের বাসায়। যেহেতু ব্যাচেলার থাকি তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রুমমেটদের সখানে কল দেওয়ার পর তারা এসে গেট খুলেছে। রুমে ঢুকে ওয়াশরুমে যাই। ভাবছিলাম সব কিছু চোখের সামনে সবটা শুধু ভাসছে। কত বড় ভুল করে ফেলেছি আমি। আসার সময় বাবা মার আর্তনাদ আমার বুক এখনো ছিদ্র করে দিচ্ছে। ছোট ভাই মরে গেছে আমার, মিলাদ বা তার মাগফিরাত কামনার দোয়া হবে। সব ফেলে আমার চলে আসাটা তারা মানতে পারছিলেন না। এখন তাদেরকেও কিভাবে বুঝাই আমার জন্যেই আমার ছোট ভাই মরল। জানি না মৃত্যুর পর আত্মারা কোথায় যায়। হয়তো আমার চলে আসাতে আমার ছোট ভাই খুশি হয়েছে। কেউ না জানুক, সে তো জানে তার প্রাণ কেন গেল। তবুও পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকায়। 2 দিন কেটে যায় কোনোভাবে। এই 2 দিন কলেজে গিয়েছি কিন্তু চেহারা দেখাতে। পড়াশোনার কিছুই আমার ঘিলুতে যাচ্ছিল না। আমার চেয়ে হালকা ডিপ্রেশনে থাকা শত স্টুডেন্ট পড়ায় মন বসাতে পারে না। কারো অতীত, কারো ফ্যামিলি প্রবলেম, আবার কারো আর্থিক ঝামেলা। আমার মনে হচ্ছে সবার চেয়ে বড় ডিপ্রেশনে আমিই আছি। নিজের ভাইয়ের খুনি, নিজের প্রেমিকা অন্যের বিছানায়। এই চাপ নিয়ে আর কত থাকা যায়। 2 দিন পর এলাকা থেকে কল আসে নিপার স্বামীরা নাকি নিপাকে নিয়ে যেতে এসেছে। এ নিয়ে তাদের ফ্যামিলিগত আলাপ চলছে। খবরটা পেয়ে আমার কান্না করাও উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছিলাম না। একটা বেঈমানকে আমি সাহায্য করেছি, আবার দেখা যায় তার খারাপ দিন আমি সৃষ্টি করেছি। এইদিকে বেঈমানের জন্য নিজের ভাইকে কোরবান দিয়েছি। আমার খুশি হওয়া উচিত নাকি কান্না করা? 2 নৌকায় পা না দিয়েও সুখ কষ্টের মাঝে আটকে যাই আমি কারো অনেক কিছুর মধ্যেও আটকাই। নিপার সংবাদ শুনে ছাদে বসে একটানা সিগারেট খাচ্ছিলাম। আকাশের দিকে 2 চোখ বিছিয়ে দিয়েছি। তারা দেখলে নাকি মানুষের মন হালকা হয়, কিন্তু আমি মেঘলা আকাশে তারাই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র মেঘের আড়াল থেকে 4টা উঁকি দেয় একবার, আবার কিছুক্ষণ মেঘের ঘষা মাজা খেয়ে লুকিয়ে যায়। এইভাবে আকাশ দিয়ে ভাবায় আমার দীর্ঘ সময় কাটে। ঘরে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস গায়ে লাগে। আমি ঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই। সোজাভাবে যদি বলি, মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম। খারাপ সময় বৃষ্টিতে ভিজতে দেখি অনেক মানুষকে। কেন ভিজে? হয়তো হালকা হতে, আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করার চেষ্টায়। এতক্ষণ জুড়ে শুধু শীতল বাতাসই ছিল। এই শীতল বাতাসে গরমের ছোঁয়ায় অস্বাভাবিক নয়, কিন্তু আমি যা পেয়েছি
সেটা স্বাভাবিক নয়, একদম আগুনের তাপের মতো গরম লেগেছে। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবার আকাশে মনোযোগ বসাতে চেষ্টা করলাম। তখনই পিছনে কিছু নড়ার শব্দ পাই আমি। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, অস্পষ্ট। হ্যাঁ, অনেকটা অস্পষ্ট দেখতে। ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই। ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই। অন্ধকারে মনের ভুলে অনেকে হাতির ঘোড়াও দেখে, আমার কাছেও তেমন মনে হলো। হয়তো ভুল দেখেছি। ফ্ল্যাশ লাইট অফ করতেই আমার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায়। লোহার মতো বলতে লোহার মতোই। আমি টের পাচ্ছিলাম দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে। আমি বসা থেকে লম্বা হয়ে ছাদে শুয়ে পড়ি। এই সময় আমার কেমন লাগছে আমি বলি, যখন একটা মানুষের অনেক বেশি জ্বর হয় আর সে শুয়ে থাকে সোজা হয়ে, বুক থেকে কি যেন বেরিয়ে আসবে, আবার সারা শরীর ঘেমে একাকার হয়ে থাকে। আমার কাছে ঠিক তেমনটাই লাগছিল। শরীর নাড়াতে পারছিলাম না, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। গা থেকে ঘাম ঢলমল করে বের হচ্ছে, গায়ের রগগুলো হয়তো এখন দাঁড়িয়ে গিয়েছিল। আমি আমার সারা দেহ টান টান অনুভূতি অনুভব করতে পারছিলাম। মৃত্যুর আগে একটা মানুষ যেমন ছটফট করে, অনেকটা তেমন হয়েছিলাম। তখন আমার কানে কেউ ফিসফিস করে বলে, আমার আরও একটি জীবন চাই, আমাকে জীবন উপহার দিন মালিক। চোখ যখন খুলেছি তখন রৌদে আমার গা পুড়ে যাচ্ছিল। আমি যে ছাদে সেটি বুঝতে একটু সময় লেগেছে। পিঠের নিচে ভেজা ভেজা লাগলো। শোয়া থেকে উঠে দেখি ছাদে জমে থাকা পানির উপরেই আমি শুয়ে পড়েছিলাম। সাইড থেকে হাতিয়ে ফোনটা নিয়েছি। সময় দেখি সকাল 8টা বাজে। রাতে বৃষ্টিও হয়নি, তাই হয়তো ঘুমটাও ভাঙেনি। এসব যখন ভাবছিলাম তখন আমার মনেও নেই যে রাতে কি হয়েছিল আমার সাথে। আমি বসা থেকে উঠতে গিয়ে হাঁটুতে একটা টান খাই। সারা রাত সোজা ছিল, তাই এভাবেই ভালো খুব অনুভব করেছি। বাঁকা করতেই টান খায়। আর তখন আমার মনে পড়ে রাতের কথা। ধীরে ধীরে সবটা মনে পড়ে কানে কানে। সে বলেছিল তার আরও একটা জীবন লাগবে। হ্যাঁ, আপনাদের মতো ব্যাপারটা আমিও স্বপ্ন ভেবেছি, কারণ আমি তো সেই শয়তানকে ডাকিনি আর কিতাব রেখেছি বাড়িতে। তাকে না ডাকলে তো সে কেন আসবে? তার মানে সত্যিই এটা স্বপ্নই ছিল। স্বপ্ন ভেবে আমি ছাদ থেকে নেমে চলে আসি আমার রুমে। রুমমেট যারা আছে তাদেরকেও ফ্রেশ হচ্ছে দেখতেছি আমি। কেউ রান্না করছে, আবার কেউ রুমে ফোন চালাচ্ছেন। এখানে সবাই আমার ক্লাসমেট না। কেউ দোকানে চাকরি করে, কেউ রাস্তায় হকারের দোকান দেয়, আবার কেউ আমার ক্লাসমেট। আমি আমার ব্যাগের কাছে এসে গায়ের গেঞ্জিটা খুলি। ভিজে গেছে অনেকটা। ওয়াশরুমে যে আসে এসে বের হলে আমি গোসল করব, তাই গায়ের গেঞ্জি খুলে ব্যাগ থেকে গামছা লুঙ্গি বের করতেই চেইনটা খুলি। আর তখন যা দেখি ভাইয়া, বলতেও আমার মুখে আটকাচ্ছে। আমি এ অবধি যা যা ঘটনা বললাম তা আপনার লিসেনার্সদের মধ্যে অনেকে বিশ্বাস করবে, আবার অনেকে করবে না। ব্যাগ খোলার পর যা দেখেছি সেটাও হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার সাথে ঘটেছে। আমি বুঝি এই কালো জগৎকে। ব্যাগ খোলার পর অবিশ্বাস্যভাবে আমার ব্যাগে আমি সেই কিতাবটা পাই। মাথাটা ঝিম ধরে যায়। সাথে সাথে আমার কোনো এক অজানা মায়া আমাকে টানছিল। তখন কিতাবটার দিকে তাকিয়ে এক প্রকার হিপটোনাইজ হচ্ছিলাম আমি। কয়েক মুহূর্ত বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমার ঘোর ভাঙ্গে। আমি চমকে উঠি সেখানেই। আমাকে চমকে যেতে দেখে রুমমেটের সবাইও আমার দিকে তাকিয়ে থাকে। ওদের কিছু বুঝতে না দিয়ে আমি তাড়াহুড়া করে ব্যাগের চেইন আটকাই। এরপর লুঙ্গি গামছা নিয়ে চলে যাই ওয়াশরুমে। সেদিন সারাটা সময় আমি এই রকম ছোটোখাটো অস্বাভাবিক অনুভব করেছি। মানে আমার সাথে কেউ আছে, দূর থেকে কেউ আমার দিকে তাকাচ্ছে, আমাকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে। এরকম বিভিন্ন ছোট ছোট আতঙ্কের মাঝে ছিলাম। যদিও আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু আমার মনে সারাদিন এসবই ছিল। কলেজ শেষে বাসায় আমি দ্রুত চলে আসি। সেদিন রুমমেটের কেউ আসেনি এখনও। ব্যাগে কিতাবটা এখনও আছে। আমার সাহস হচ্ছে না কিতাবটা স্পর্শ করার। কিতাবটার ওপর একটা ভয় সৃষ্টি হয়। বাড়িতে কল দিয়ে মা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। ততক্ষণে রুমমেটের সবাই এসে যায়। রাত 10টার দিকেই আমি ঘুমানোর প্রস্তুতি নিয়েছি। কাল থেকে স্বাভাবিক হয়ে যাব এমন একটি আশা ছিল, কিন্তু অর্ধ ঘুমন্ত অবস্থায় আমি বিছানাতেই বমি শুরু করি। আচমকা বমি হয়, আমার ঘুমও ভাঙে। রুমের সবাই লাইট জ্বালিয়ে দেখে আমি রক্ত বমি করে যাচ্ছিলাম। কুফরি কতটা ভয়ানক আমি তখন টের পাচ্ছিলাম। যাদের কুফরি করেছি তারাও ক্ষতিগ্রস্ত, আর আমি তো হচ্ছি। হয়তো নিয়ম পুরোপুরি
জানি না বলে আমার ক্ষতি হচ্ছে। আমার রক্তবমি দেখে রুমমেটে সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায়। এই জগৎটাকে আমরা দেখি কেমন, আসলেই কি তেমন? চোখের সামনে দেখতে পাই গাছগাছালি, নদী নালা, বসত বাড়ি। দিনের শুরুটা সূর্যের আলোয় উপলব্ধি করি, আর অন্ধকার নেমে এলে ঘুমের শহরে হারাই। মাঝের সময়টাতে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কারো পড়াশোনা, কারো পেটের জন্য যুদ্ধ। আসলেই এমন? এর বাইরে কিছুই নেই। হয়তো বললে ভুল হবে, এর বাইরে অনেক কিছু আছে, অনেক কিছু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আমরা তাদের খালি চোখে দেখি নাও ঠিকই, কিন্তু তারা আমাদের দেখে। আমাদের নিত্যদিনের সঙ্গী তারা ঠিকই হচ্ছে, কারো উপকারে আবার কারো অপকারে। আমি রাফি হয়তো সেই অপকারের লিস্টে পড়ে গিয়েছিলাম। একটা মানুষকে পাবার জন্য দুইটা মানুষকে খুন করেছি, তবুও সেই একটা মানুষকে পাইনি। পাওয়া না পাওয়ার মধ্যে নিজেকেও এখন হারাচ্ছি। গত 3 দিন ধরে আমি হসপিটালের বেডে শুয়ে আছি। আমার চিকিৎসা চলছে ঠিকই, কিন্তু আমি জানি ডাক্তাররা ভুল রোগের চিকিৎসা চালাচ্ছে। ওনাদের ভাষ্য মতে আমার মাথায় ডিপ্রেশন অনেক, প্রেশারে মাত্রাধিক ভাবনা করেছি, তাই মস্তিষ্কে চাপ বেড়েছে, যার কারণে আমার শরীর দিনের পর দিন দুর্বল হয়েছে। কি অদ্ভুত ব্যাখ্যা! আমার দেখাতে সবটা অলৌকিক কিছু, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যায় আমি একটা পাগল। হয়তো পৃথিবীতে যাদের আমরা পাগল বলি তাদের মধ্যে 40% পাগল নয়, এরা সুস্থ, কিন্তু সোসাইটি আর বিজ্ঞানের ব্যাখ্যায় তারা পাগল। যেমন এখন আমাকে পদবি দিচ্ছে আমার রুমমেটের মধ্যে একজন আমার এলাকার, তার সুবাদেই আমি রুমটা পেয়েছি। বাড়ি থেকে বাবা টাকা পাঠাচ্ছেন, আর এলাকার ছেলেটা আমার চিকিৎসা চালাচ্ছে। গতকাল রাতে আমি ডাক্তারের সাথে হামিদের কথা শুনেছি। ডাক্তার হামিদকে বলছিল, আপনার রোগীকে কোনো মনোবিশেষজ্ঞর কাছে নিয়ে যান, ওনার মাথায় সমস্যা আছে, যে কোনো সময় মানসিক ভারসাম্য হারাতে পারে। আমি চাই না আপনার বন্ধু পাগল হয়ে যাক। ডাক্তারের কথাটা আমি তাদের অগোচরে শুনেছিলাম। আমাকে ঘুমন্ত ভেবে তারা আলোচনা করেছিল। বুঝে যাই আমাকে তারা পাগল ভাবছে। আজকে হয়তো আমাকে ছেড়ে দিবে, এরপর কোনো পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে। পাগলের ডাক্তারও আমাকে বিজ্ঞানের ব্যাখ্যায় পাগল পদবি দিয়ে দিবে। অনেকে হয়তো বলবেও রাফি পাগল, কিন্তু ভাইয়া এই সময় এসব নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না। আমার শুধু ওই ব্যাপারটা মাথায় গজগজ করছিল, আমার আদেশ ছাড়া শয়তান কেন এলো, আর জীবন চাচ্ছি কেন। বিকেল হতেই বন্ধু হামিদ আমাকে বাসায় নিয়ে আসে। বাটা শোরুমে চাকরি করে সে, তাই সময় বেশি একটা পায় না। বের হবার সময় হামিদ বলে, তোর বাবার সাথে আমার কথা হয়েছে, তোকে আরেকজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমার ছুটি হবে না কাল। আগামীকাল শুক্রবার, মার্কেট অফ আছে, শুক্রবারে তোকে নিয়ে যাব। আপাতত রেস্ট কর, আর এই কদিন কলেজে যাবার দরকার নেই। তারপর হামিদ চলে যায়। আমি ওর কথা শুনে বুঝে যাই সে কোন ডাক্তারের কথা বলছে। তার মানে আমার বাবাও জানেন ব্যাপারটা। বাবা যেহেতু জানে, মাও এতক্ষণে জেনে গেছে আমি পাগল। ভাবতে ভাবতে একদিকে প্রেমিকা হারাবার যন্ত্রণা, অন্যদিকে আমি খুনি, আবার এদিক পড়াশোনার চাপ, আর একদিকে আমি হলাম পাগল। নিজেকে নিজে চিনতেও হয়তো ভুল করে যাচ্ছি বারবার। নিজের অস্তিত্বকে এক প্রকার হারাতে বসেছি। এই সময়টাতেও আমার লেখা পড়ছিলাম আমি, সারা বিকেল রুমে একা। আমি আবার সিদ্ধান্ত নিয়েছিলাম জিনটাকে হাজির করব। বাসায় কেউ নেই, নিজে একটু হেঁটে বাসার নিচে আসি, 4টা মোমবাতি নিয়ে আবার যাই রুমে। ব্যাগটা খুলে দেখি কিতাবটা এখনো ওইভাবেই রয়েছে। আগের বারের মতো সব কিছু ঠিক করে আমি নিজেকে প্রস্তুত করি। এরপর কিতাব পড়তে শুরু করায় দেখতে পাই মোমবাতি নিভে গেছে। আমি চুপ হয়ে তার কণ্ঠস্বরের অপেক্ষায় ছিলাম। তখন সে আমাকে বলে, আপনি আমাকে ডেকেছেন মালিক? হ্যাঁ ডেকেছি, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে, আমার কিছু প্রশ্ন জানতে হবে। বলুন মালিক। আমার সাথে যত কিছু হচ্ছে এসব কি আপনি করেছেন, নাকি আমি সত্যি পাগল হয়ে গেছি? মালিক, ওসব আমি করেছি, আমি ক্ষুধার্ত, আমার কারো জীবন লাগবে। আপনি ক্ষুধার্ত হলে আমি কেন আপনাকে জীবন দিব? আপনার শক্তি আছে, যাকে ইচ্ছা তাকে মারুন, ওটা সম্পূর্ণ আপনার খুশি। আমার কাছে কেন চাচ্ছেন? আপনার অনুমতি ছাড়া আমি কারো প্রাণ নিতে পারি না মালিক। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমার অনুমতি লাগবে কেন? আমি প্রাণ দেওয়ার কে? আপনার অনুমতি নিয়ে যদি কারো প্রাণ আনি, এতে আমার কোনো পাপ হবে না, যা হবে আপনার হবে। আমি আমার জীবনে কোনো পাপ করিনি, আমাকে দিয়ে করিয়েছে সবাই। আল্লাহ, এ কোন বিপদে পড়লাম। মানুষ হত্যা করেছেন আপনি, আর বলছেন আপনি পাপ করছেন না? জি,
কারণ এই হত্যা আপনি করিয়েছেন, আমি করিনি। সব মানলাম, আমার উপকার করতে গিয়ে আপনি কারো প্রাণ নিয়েছেন বিনিময়ে, কিন্তু এখন তো আমি কোনো কাজ করছি না, এখনও প্রাণ চাচ্ছেন কেন? আপনার সাথে থাকার বিনিময়ে আমি প্রাণ চাচ্ছি। আপনি কি জানেন না মালিক তার দাসকে পরিচালনা করে? আপনি আমাকে ক্ষুধার্ত রাখতে পারেন না, কিন্তু আমি তো আপনাকে চাই না, আর না আমি আপনার মালিক। চলে যান আপনি, দরকার নেই আপনাকে আমার। অনেক করেছেন আমার জন্য, আল্লাহর দোহাই লাগে চলে যান। মোমবাতিগুলো নিজে থেকে আবার জ্বলে ওঠে। আমি ধরেই নিয়েছি এইবার আর সমস্যা নেই কোনো, শয়তান চলে গেছে। উঠতে যাব তখনই মোমবাতি আবার নিভে যায়। এদিকে সুইচ হাতের নাগালে থাকায় আমি উঠার গতিতে বাতির সুইচ দিয়ে ফেলেছিলাম। বাতিও জ্বলে ওঠে, মোমবাতিও নিভে যায়। তখন আমি লাইটের আলোতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল 4টা মোমবাতির ঠিক মাঝখানে বসে আছে। চোখের পলকটা ফেলার আগে বিড়ালটা এক লাফ দিয়ে বাতির দিকে উঠে যায়। এই পুরো দৃশ্যটা আমি 1 সেকেন্ডের জন্য দেখেছি। বিড়ালটা যখন শূন্যে লাফ দিয়ে বাতির দিকে উঠছিল, তখন একটা মানুষের মতো কালো কিছুকে দেখেছি আমি। ফ্লোরে তো বিড়াল ছিল, কিন্তু শূন্যে সে একটা কালো মানুষের রূপ নিয়েছে। এদিকে 1 সেকেন্ড পরে বাতিটা ফেটে আলো নিভে যায়। তারপর আর কিছু চোখে দেখি না আমি। অন্ধকারে কেউ আমার গালে কষে চড় মেরেছে, ব্যালেন্স ঠিক রাখতে পারিনি আমি, ফ্লোরে পড়ে যাই। হামাগুড়ি দিয়ে মোমবাতি খুঁজতে যাব, তার আগে আমার পিঠে ঘাড়ে কেউ অনেক জোরে জোরে মেরে যাচ্ছিল। হাস্যকর লাগছে তাই না? যদি আমার স্থানে থাকতেন বুঝতেন এটি হাসার জন্য উপযুক্ত বাক্য কিনা। এই ঘটনা গ্রামে যারা থাকেন তারা সচরাচর দেখেছেন হয়তো। যারা এসব ব্যাপারে জানে তারা হাসবেন না, আর যারা এখন পর্যন্ত সবটা ভুয়া মনে করেছেন আমি জানি তাদের ঠোঁটের কোণায় মৃদু হাসি রয়েছে। ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়াবহ তা ভিকটিম ব্যতীত অন্যরা কখনোই মেনে নিতে পারবে না। আজ থেকে 30 বছর আগে যাদের নামকরণ করা হতো, সেই নামগুলো আপনাদের মনে আছে কি? মানে আপনার দাদা দাদিদের নাম, কিংবা তাদেরও বাবা মার নাম, সকিনা, গোলবাহার ইত্যাদি, যা এই যুগে মানুষ শুনলে হাসে, অথচ সেই যুগে এই নামগুলো ছিল জনপ্রিয়। মানুষ হাসত না এসব নামে। কেউ এই নামে চিঠি এসেছে শুনে অন্তর জুড়িয়ে দিত। এই নামে ডাকলে কারো কারো ভিতরে মোচড় সৃষ্টি হতো। আর এই যুগে আপনারা হাসেন, সেই যুগের গানের নাচ দেখেও আপনারা হেসেছেন। আমি জানি একবার হলেও হেসেছেন, অথচ ওই সময়ে মানুষ এই নাচের জন্য মরিয়া ছিল। টেলিভিশনের পর্দায় পুরো গ্রামের মানুষ একসাথে বসে তা উপভোগ করত। মাঝে মাঝে মুরব্বীদের নাচের মধ্যেও দেখবেন সেই পুরনো নাচের স্টেপ রয়েছে, যা কারো আবেগ ছিল। তা নিয়ে এই যুগে আপনারা হাসেন। কেন হাসেন? কারণ আপনার সময়কালে এসব ছিল না, আপনি তা উপভোগ করেননি। আপনি বর্তমান সময়ে অভ্যস্ত, বর্তমান সময়ের নামকরণে অভ্যস্ত। এসব এজন্যই বললাম, আমার হাল শুনে যাদের হাসি পাচ্ছে তাদের জন্য। আমি এই সময় পার করেছি, তাই আমার ভয় হচ্ছে। আর আপনি এসবে কোনো দিন জড়িত হননি, তাই আপনার হাসি আসছে। যাদের সাথে ঘটে শুধু তারাই জানে কতটা আঘাতপ্রাপ্ত করে এই কালো জাদু। রাতের কিছুই আর আমার মনে নেই। জ্ঞান হারাবার আগে কেউ একজন আমাকে ইচ্ছে মতো মেরেছে। তার একটা আঘাতে আমার শরীরের চামড়া যেন থেতলে যাচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর মাথাটা প্রচুর ব্যথা করছিল। সামনে ছিল রুমের সবাই, আর জানতে পারি সব কিছু। হামিদ আমাকে রাতের ঘটনাটা জানায়। আমি রাত 8টায় বাসায় এসে দেখি সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের জিজ্ঞেস করায় তারা বলল, রাফি ভাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ওদের মুখে ব্যাপারটা শুনি আমি দরজাটা খুলে দেই। দেখি তুই রুমের কর্নারে বসে আছিস, আর ফ্লোরে কয়েকটা মোমবাতি পড়ে আছে, কিন্তু অসহ্য ব্যাপার ছিল গন্ধের মধ্যে। রুম থেকে একটা বিশ্রী পচা গন্ধ ভেসে আসছিল, যা আমার নাকে প্রবেশ করতেই আমারই বমি হতে যাচ্ছিল। রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে যখন কোনো কুকুর মারা যায়, সেই কুকুর পচে গেলে যতটা বিশ্রী গন্ধ বের হয়, ঠিক তার চেয়ে দ্বিগুণ গন্ধ আসছিল তোর রুম থেকে। আমি ভেবেছি রুমের কোনো কোনায় হয়তো মরা ইঁদুর পড়ে আছে। তখনও বুঝতে পারিনি আসলে হচ্ছিলটা কি। নাক চেপে ধরে তোর কাছে আসতেই তুই লাফিয়ে আমার গলা টিপে ধরিস। আমি ভয়ে চিৎকার দেওয়ায় রুমের বাহির থেকে সবাই রুমে চলে আসে। সবাই মিলে চেষ্টা করেও তোর হাত থেকে আমাকে ছাড়াতে পারেনি। অনেক শক্তি ছিল তোর গায়ে। রাকিব ভাই উপায় না পেয়ে তোর মাথায় ঘুষি মেরে দেয়। ঘুষি খেয়ে ফ্লোরে পড়ে গিয়েছিলি তুই, কিন্তু তোর মুখে ছিল মুচকি হাসি, আর বিড়বিড় করে কি যেন বলতে শুরু করছিস। মিলন ভাই তখনই তোর পা ধরে টেনে এই রুমে ঢুকিয়ে দেয়। এরপর তোকে রুমে আটকে রেখে আমরা দরজা বন্ধ করে দিয়েছি। মাঝের রুমেই ছিলাম আমরা।
সারা রাত। কারো চোখেই ঘুম নেই, তোর গায়ে ভূত আসর করেছে এটি মোটামুটি নিশ্চিত হই সবাই। তোকে এই রুমে নিয়ে আসার পর ওই রুম থেকে গন্ধটাও গায়েব হয়ে যায়, বুঝতে পারি তোর গা থেকে সেই দুর্গন্ধ আসছিল। সারা রাত আমরা একজোট হয়ে বসেছিলাম এই রুমে, তোর বিড় করে কিসব কথাবার্তাও শুনছিলাম। পুরো রাত কেটে যাবার পর সকালে দরজা খুলি আর দেখি তুই ফ্লোরে শুয়ে আছিস। এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় ওঠাই। হামিদের মুখে পুরো কথা শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। মস্তিষ্কে সেই শয়তানের কথাগুলো ঘুরঘুর করছে। আমি ভালোভাবেই বুঝতে পারলাম আমার সাথে আমি কোনো দুষ্টু জিন রেখে দিয়েছি। এই ব্ল্যাক ম্যাজিকের চক্করে পড়ে আমি নিজেকেই শেষ করতে যাচ্ছি। হামিদকে কিছু না বলে আমি উঠে যেতে চাইলাম, তখন হামিদ আমাকে বলে কোথায় যাচ্ছিস। আমি হামিদকে কিছু বলতে চাচ্ছিলাম না, সাথে আরও কয়েকজন আছে। এখন সবাই সত্যটা জানলে সমস্যা হয়ে যাবে। উঠতে উঠতে হামিদকে বলি ফ্রেশ হয়ে কলেজে যাব, আজ জরুরি ক্লাস আছে একটা। এতটুকু বলে আমি দরজা অবধি আসতেই হামিদ বলে ঠিক আছে, সাবধানে যা। আর তোর বাবাকে আমি কল করে বলেছি সব, উনি বলেছে একজন হুজুরের কাছে নিয়ে যাবে, গ্রামে ডেকেছে তোকে। হামিদের কথাটা শুনে আমার ভিতরে দুমড়ে মুচড়ে যেতে থাকে। বাবা যদি এটি জানে তবে তো আমাকে নিশ্চিত সন্দেহ করবে, কারণ হিসেবটা এখন পুরোপুরি সবাই মিলাতে পারবে। আমি গ্রামে যাবার পরেই নিপার ওই হাল, তার চাচাতো ভাই আমাকে মেরেছে, তাই ওর মৃত্যু। এদিকে আমার ছোট ভাইয়েরও মৃত্যু। সোজাভাবে বললে কালো জাদুর বিষয়টা অনেকে বুঝে যাবে, কিন্তু এখন আমার কথা বলাটাও ভুল হবে। রুমে অন্যান্য লোক রয়েছে, ওদের সামনে কিছু খোলাসা করা যাবে না। আর আমি যা ভাবছি তেমন যদি না হয়, মানে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমিও হচ্ছি। অন্য কারণও ভাবতে পারে। অন্যজন কি ভাবলো তা আমার ভাবনাতে ভালোভাবেই চেপে বসে। নিশ্চুপে সমাধান করতে করতে চলে যাই ওয়াশরুমে, ফ্রেশ হয়ে রওনা করি কলেজে। দুপুরে আমি চলে আসি হামিদের কাছে। দোকানে কাস্টমার নেই, বসে বসে ফোন চালাচ্ছে সে। আমাকে দেখে উঠে আসতেই আমি বলি একটু কথা আছে তোর সাথে, পার্সোনাল, সাইডে আয়। আমার কথা শুনে হামিদ তার মালিকের থেকে 10 মিনিট সময় চেয়ে নেয়। এরপর দুজন মিলে চলে যাই মার্কেটের পিছনে থাকা একটি টঙের দোকানে। চায়ের অর্ডার দিয়ে দুইজন দুটো সিগারেট ধরাই। এরপর আমি হামিদকে শুরু থেকে এ পর্যন্ত ঘটা সব ঘটনা বুঝিয়ে বলি। হামিদ আমার পুরো কথা শুনে থ হয়ে যায়। হবারই কথা, যে কেউ হবে, যেমন আপনারা হচ্ছেন। হামিদ আমাকে কি জবাব দিবে হয়তো ভেবে পাচ্ছিল না, তবে অনেকক্ষণ চুপ থেকে বলে ঠিক আছে, তুই বাসায় চলে যা, আমার দোকানে দেরি হয়ে যাচ্ছে, আমি বাসায় এসে তোর সঙ্গে কথা বলবো। হামিদের কথায় আমিও উঠে যাই। হামিদ চলে যায় দোকানে আর আমি যাই টিএসসির মোড়ে। বাসায় এখন একা গেলে সমস্যা হবে, সেই জিন আমাকে একা ভালোভাবেই ধরে। এখানে সময় কাটিয়ে সন্ধ্যার আগে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমি যতবার এখানে এসে সময় কাটিয়েছি তখন অন্য কিছু অনুভব করিনি আমি। হবেও বা কীভাবে, এই মোড়ে আমি নিপাকে নিয়েই আসতাম বেশি। চায়ের দোকানগুলোয় ওর সাথে জমি আড্ডা দিতাম। বটতলায় বসে আমরা আমাদের ভবিষ্যৎ সাজাইতাম। বিয়ে কিভাবে হবে, বাচ্চা কয়টা নিব, ঘর কিভাবে সাজাবো, বাচ্চাদের নাম কি রাখবো ইত্যাদি। যে বটতলা দেখলে নিপার স্মৃতিগুলো ভেসে ওঠার কথা, সেই বটতলাটা আজ কিছুটা ভয়ে ভয়ে লাগছে। এই ভয় কিসের? নিপার শূন্যতা নাকি কালো জাদুর প্রভাব? হতে পারে দুটোই। নিপার বিয়ের দিন থেকেই তো ভাবনা করতে করতে অস্থির আমি, এখনো হচ্ছে। ভাবনা করেই সন্ধ্যা নামাবো। কয়েক ঘন্টা বসে থাকার পর আমার নজরে আটকে যায় অস্বাভাবিক ঘটনা। হয়তো ভাবছেন বটতলায় জিন দেখতে পেরেছি। না, জিন না, নিপাকে দেখতে পাচ্ছিলাম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নিপা একা বসে আছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। আসার আগে যেমনটা দেখেছিলাম একদম তেমন, রোগা পাতলা। নিপাকে দেখে আমার ভিতরটা মোচড়ে ওঠে। নিপা কি আমার খোঁজে পালিয়ে ঢাকায় চলে এলো? মনমরা হয়ে বসে আছে। মেয়েটার উপরে আমার বড্ড অভিমান জমে আছে, সাথে প্রচণ্ড রাগ রয়েছে। কিন্তু ওর চেহারাটা দেখতে পেয়ে যেন সব নিমিষেই ভুলে গেলাম। রাস্তার এপার থেকে নেমে আমি দৌড়ে বটতলার দিকে যেতে থাকি। নিপা একবারই অন্যমনস্ক হয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, নিপা তুমি এখানে? আমার কথা শুনে নিপা আমার দিকে মাথা তুলে তাকায়, কিন্তু ওর চোখগুলো দেখে আমার পায়ের নিচে মাটি সরে যায়। নিপার চেহারায় কোনো চোখ নেই, কালো কুচকুচে হয়ে আছে সবটা। আমি চিৎকার দিতেই যাব, তখন কেউ আমার কাঁধে হাত রেখে বলে, আরে মামা এমন করতেছস কেন? তার ডাকে আমি লাফিয়ে উঠি। হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। চায়ের দোকানদার আমার দিকে হতভম্ব চাহানিতে তাকিয়ে রইল। আমি খেয়াল করে দেখলাম এখনও চায়ের দোকানে বসে আছি আমি। এতক্ষণ যা ছিল সবটা কল্পনা।
হাত থেকে চায়ের কাপ ফেলে দিয়ে দোকানিকেও ভয় পাইয়ে দিয়েছি। দোকানি আমার দিকে তাকিয়ে আছে, আমি দোকানির দিকে তাকিয়ে আছি। আমি কিছু একটা বলে এই তাকাতাকি বন্ধ করতে যাব, তখন দোকানি আমাকে বলে, মামা কি নেশাপানি করে আসছেন নাকি? আপনারে তো এর আগে কখনো এভাবে দেখি নাই। বলে রাখা ভালো, দোকানদার আমাকে ভালো করেই চিনে। সবসময় এখানে আসা, আড্ডা দেওয়া, কলেজের বন্ধুরা মিলেও কম আসা হতো না। সেই সুবাদে এখানের অনেক দোকানদারের সাথে আমার ভালো সম্পর্ক। এদিকে দোকানি আমার সামনে থেকে সরে আবার তার চেয়ারের দিকে যায়। অন্য কাস্টমারের জন্য চা বানাতে বানাতে তিনি বলেন, আপনার লগের জনরা কই ছিল? ভাবির বলে বিয়া হইয়া গেছে। কষ্ট পাইয়েন না ভাই, জীবনে এরকম হয় হকগোলের লগে, আমার লগেও হয়েছিল। কাহিনী শুনবেন? এতটুকু বলে দোকানি আমার সামনে আরেক কাপ চা নিয়ে আসে। বুঝলাম সে অন্য কাস্টমারের জন্য, কিন্তু না, আমার জন্যই বানিয়েছে। রীতিমতো আমাকে অবাক করে সে একটা সিগারেট নিজে ধরিয়ে আমার হাতে দেয়। আমি চা আর সিগারেট নিয়ে ওর কথা শুনছিলাম। সে তার জীবনের ঘটনা বলতে থাকে, এদিকে সিগারেট টান দিতে দিতে ওর কথা থেকে মনোযোগ সরাই আমি। সে বকে যাচ্ছে আর আমি ভাবছি কিছুক্ষণ আগের ঘটনাটা। তবে এটি কি আসলেই কল্পনা ছিল, নাকি সেই জিন আমাকে দেখিয়েছে সবটা? দোকান থেকে চলে আসার সময় আমি দোকানিকে জিজ্ঞেস করি ওর সময় আমি কি করছিলাম। দোকানের ভাষ্য মতে আমার হাত পা কাঁপছিল প্রচুর। চায়ের কাপ হাতে রেখে আমি বলছিলাম, নিপা তুমি এখানে? এইটুকু বলে আমি বোবার মতো গ্যাগে করে কিছু বলে যাচ্ছিলাম। পরে দোকানির ডাকে আমার হুঁশ ফিরে। সম্পূর্ণ বিশ্লেষণ শুনে আমি পুরোটা হতবাক হয়ে যাই। এমনও কি হয়? আমি আগেও বলেছিলাম আমাদের আশেপাশে থাকা সব পাগল হয়তো পাগল না। কাউকে কালো জাদু করেও এমন বিভ্রান্তিমূলক আচরণ উপহার দেওয়া যায়। আর আমার আচরণ নিয়ে যদি বলি, তবে এটি তো আমি নিজেই নিজের কাঁধে বহন করলাম। হামিদের কল পেয়ে টিএসসির মোড় ত্যাগ করে বাসায় চলে আসি। এসে দেখি হামিদ রুম ঝাড়ু দিচ্ছে, অন্যরা কেউ রান্না করছে, আবার কেউ ফোন নিয়ে বিজি। কিন্তু আমাকে দেখে সবার চাহানি যেন বদলে গেল। রুমে এরা হয়তো আমাকে ভয় পাচ্ছে। গত রাতের ঘটনা তো ওদের সামনেই হলো। এদিকে হামিদ আমাকে বলে, ব্যালকনিতে গিয়ে বস, আমি ঝাড়ু দিয়ে আসতেছি। হামিদের কথা মতো আমি ব্যালকনিতে গিয়ে অপেক্ষা করতে থাকি। ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরাই। ততক্ষণে হামিদ এসে উপস্থিত হয়। আমার কাছে আসে সে, একটা আয়না হাতে ধরিয়ে দেয়। আমি আয়না নিয়ে ওর দিকে তাকাই। হামিদ তার নিজের ফোনের লাইট জ্বালিয়ে আমার মুখে ধরে, এরপর আয়নায় তাকাতে বলে। আমি আয়না তুলে তাকাতেই একটা বড়সড় ধাক্কা খেয়ে যাই। আমার চোখের চারপাশে কালো হয়ে গেছে, গাল ভেঙে অনেকটা ভিতরে চলে গেছে, আর চোখগুলো ভিতরে চলে যাচ্ছে। আয়না নামানোর পর হামিদ আমাকে বলে, যা যা বলেছিস আমাকে তা আর কাউকে বলার দরকার নেই। তোর চেহারা দেখে রুমের সবাই কতটা ভয় পেয়েছে দেখলি তো। রুমে আসার আগে ওদের সঙ্গে আমার এক ধপা তর্কাতর্কি হয়ে গেছে। ওরা চাচ্ছে হয়তো তুই রুম ত্যাগ কর, না হয় ওরা রুম ত্যাগ করবে। তোকে সবাই ভয় পাচ্ছে। হামিদের কথার জবাব আমি কি দিব তা জানা ছিল না। ঢাকা শহরে ব্যাচেলার থাকা ছেলে মেয়েগুলো জানে এটি কতটা পেইন দেয়। আমার নীরবতা কাটিয়ে হামিদ আবার বলে, তোর কথার উপর বিচার বিবেচনা করে বুঝলাম মূল নষ্ট হচ্ছে ওই কিতাবটা। গ্রামে ফেলে এলি, তাও তোর সাথে ঢাকায় চলে এসেছে। এর মানে তুই বুঝিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করব আমি অনেক কিছুই বুঝতে পারছি। যে তোকে ব্ল্যাক ম্যাজিকের লোভ দিয়ে কিতাবটা দিয়েছে, এই যে নিশ্চয়ই তার কাছে ছিল। আমি এই বিষয়ে জানি কিছুটা। যেমন খোলসা করে বল। আফ্রিকান পাহাড়ি অঞ্চলের ব্যাপারে অনেকের ধারণা আছে, তারা ব্ল্যাক ম্যাজিকে প্রচুর বিশ্বাসী। শুধু তা নয়, শহর থেকেও অনেক মানুষ সেই সব পাহাড়ি মানুষের শরণাপন্ন হয়। তারা শয়তানের মূল পূজারী বললেই চলে। 1843 সালে একটা ঘটনা ঘটেছিল। তোর ঘটনা শুনে আমি সেই ঘটনার অনেক মিল পাচ্ছি। একটা কিতাব যার মধ্যেই রয়েছে শয়তান। বিভিন্ন মন্ত্র লিখে তারা কিতাবটা তৈরি করে। এই কিতাবের উপরে কত মানুষের মাথা, ছাগলের মাথা ইত্যাদি কোরবানি দেয়। 6 বছরের বাচ্চাদেরও ছাড়ে না। জঙ্গল থেকে 6 বছরের অনেক বাচ্চার দেহ উদ্ধার করে প্রশাসনের লোক, কিন্তু বাচ্চাগুলোর শুধু দেহটাই পাওয়া যায়, দেখে মাথারা থাকে না। বলা হয় এই মাথাগুলো কেটে নিয়ে যায় ব্ল্যাক ম্যাজিক করা তান্ত্রিকরা। এসব উৎসর্গ করে শয়তানকে খুশি করার জন্য তৈরি করে এমন অনেক কিতাব। এই কিতাব তৈরি কেন করা হতো? শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য। ধরে নে তুই আমার শত্রু, আমি তোকে ধ্বংস করার জন্য এমন একটি কিতাব দিব। তুই শয়তানকে খুশি করার জন্য মানুষের প্রাণ দিয়ে দিবি, আর শয়তান বিনিময়ে তোর ইচ্ছা পূরণের লোভ দেখাবে। যখন দেখবি তুই এটি আর নিতে পারছিস না, তখন শয়তান তোর উপর আক্রমণ করবে। উপায় একটাই, সেই শয়তানের দায়িত্ব অন্য একজনের কাঁধে তুলে দেওয়া। এরপর তুই মুক্ত। কিন্তু যে আমাকে কিতাবটা দিয়েছে তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। সে আমাকে কেন ধ্বংস করতে চাইবে?
আসলে সে তোকে ধ্বংস করার উদ্দেশ্যে কিতাবটা দেয়নি, নিজেকে বাঁচানোর জন্য দিয়েছে। তাকেও হয়তো কেউ এই কিতাব দিয়েছে, যার কারণে ফেঁসে গিয়েছিল সে। সুযোগ আর তোর দুর্বলতা পেয়ে এখন তোর ঘাড়ে শয়তানকে চেপে দিয়েছে। তুই তোর ইচ্ছা পূরণ করার কথা বলতেই সে তোর সঙ্গে যুক্ত হয়েছে। এই কিতাবের মালিক এখন তুই, তার মানে আমাকেও অন্য কারো ঘাড়ে এই কিতাব চাপিয়ে দিতে হবে, তাহলে রেহাই পাবো আমি। তা ঠিক, কিন্তু যে আমাকে দিয়েছে তার চেহারা তো আমার মতো কুৎসিত হয়নি, তাকে সুস্থ দেখাচ্ছিল। সে শয়তানের ইচ্ছে পূরণ করতো বলে, শয়তান তাকে ক্ষতি করতো না। তুই এখন শয়তানকে একটি জীবন উপহার দে, দেখবি তুইও সুস্থ। এটি সম্পূর্ণ আমার ধারণা থেকে বলছি। আমি কার ঘাড়ে চাপাবো এখন এই কিতাব? তোকে একটা হুজুরের কাছে নিয়ে যাব। আমি আলোচনা করেছি হুজুরের সাথে, আগামীকাল শুক্রবার আমার ছুটি আছে, সকালে ওনার বাড়ি যাব। ঠিক আছে, একবার সুস্থ হই শুধু, এরপর আমার ঘাড়ে কিতাবটা চাপানোর শাস্তি তাকে পেতেই হবে। এলাকায় গিয়ে ওর দাঁত ভাঙবো আমি। ভাঙাভাঙি পরে করিস, আগে সুস্থ হো। লিসেনার্স কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? আগেও বলেছিলাম আমি একটা সমাধান করতে গিয়ে আরও একটি ভুল করতে যাচ্ছিলাম। সমাধানের আশায় বুঝতেও পারিনি আরও একটি ভুল পদক্ষেপ নিতে চলছি। লিসেনার্স, বলতে গেলে ঘটনাটা কেবল শুরু হলো। দ্বিতীয় পার্ট বা শেষ পর্ব পেতে ঘটনাটা শেয়ার করে অন্যদের দিতে পারেন। ইনশাআল্লাহ আগামীকাল শেষ পর্ব দেওয়ার চেষ্টা করব। লিসেনার্স, ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আরেকটা কথা, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবের পরিমাণ খুবই কম। আমি আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, boothfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে আজকের ঘটনাটি শুনে থাকার জন্য।